তাড়াতাড়ি হাত চালিয়ে কাজ কর। আরে ওইখানটাতে একটু বেশি করে মাটি দে, যাতে কেউ কিছু বুঝতে না পারে। কাজটা এমন ভাবে করব যাতে কেউ কিছু টেরই পাবে না। চারিপাশে অঝর নয়নে বৃষ্টি হয়ে চলেছে। দুপাশের ঝোপঝাড় জঙ্গলকে পেছনে ফেলে লাল মাটির পথ ধরে হেঁটে চলেছি আমি। থেকে থেকে আকাশের বুক চিরে এ প্রান্ত থেকে ও প্রান্তে ছুটে যাচ্ছে নীল বিদ্যুতের শিখা। পরক্ষণে কান ফাটিয়ে বাজ পড়ছে। ভীষণ জোরে ঝোড়ো বাতাস বইছে। আমি ভিজতে ভিজতে হেঁটে চলেছি। বাড়ি থেকে বেরোনোর সময় ভাবতেই পারিনি আজ ঝড় বৃষ্টি হবে, তাই সঙ্গে করে ছাতা আনিল। আমি চলেছি বীরভূমের এক প্রত্যন্ত গ্রামে আমার মামার বাড়িতে। ট্রেনে করে প্রথমে মহেশপুর, তারপর সেখান থেকে বাকি মাইলখানেক পথ হেঁটে আসতে হয়। মামার বাড়িতে যাচ্ছি ঠিকই, তবে সেখানে ছোট মামা ছাড়া আর কেউ নেই। দাদু দিদা অনেকদিন আগেই গত হয়েছেন। বড় মামা থাকে মুম্বাইয়ে, আর মেজো মামা বিলেতে থাকেন। কেবল ছোট মামা আমার মামার বাড়িখানা আঁকড়ে ধরে রয়ে গেছেন এই গ্রামে। আমার মামার বাড়ি বীরভূমের মোহনপুর গ্রামে। গ্রামের শেষে অন্য বাড়ি থেকে তফাতে যেখানে বাঁশবন শুরু হয়েছে, ঠিক সেখানে বাঁশবনের ছায়ায় অবস্থিত মামাদের মাটির দোতলা বাড়িটি। বাড়ির ঠিক পাশ থেকে বয়ে গেছে একটা সরু খাল। সব মিলিয়ে পরিবেশ অত্যন্ত মনোমুগ্ধকর। হাঁটতে হাঁটতে যখন আমি গ্রামের বটতলায় এসে পৌঁছালাম, তখন দেখলাম সেখানে দুটি লোক দাঁড়িয়ে আছে। রাতের অন্ধকারে আমাকে এ পথে আসতে দেখে তাদের মধ্যে একজন উৎসুক হয়ে জিজ্ঞেস করল, কে তুমি? কোথা থেকে আসছো? কোথায় বা যাবে? আমি কলকাতা থেকে আসছি। আমার নাম মনতোষ রায়। যাব ভরচাজ বাড়িতে। নিপেন ভরচাজ আমার ছোট মামা। আমার মুখে কথা শুনে লোকটার ভুরু একটু বাঁক নিল। তিনি আর কোনো কথা বললেন না। আমি আর সময় নষ্ট না করে এগিয়ে চললাম মামার বাড়ির উদ্দেশ্যে। এখান থেকে মামার বাড়ি আর একটুখানি, এরপর বাঁশবন, আর তারপর মামাদের বাড়ি। বাড়ির উঠানে পৌঁছে খানিকটা স্বস্তি অনুভব করলাম। যাক, পৌঁছানো গেল। তাড়াতাড়ি গিয়ে উঠলাম বাড়ির বারান্দাতে। বারান্দাতে উঠে অধীর কণ্ঠে ডাক দিলাম, মামা, ও ছোট মামা, কোথায় গেলে গো? দু একবার ডাকাডাকি করতেই ছোট মামা দরজা খুলে বেরিয়ে এলো। আমাকে দেখতে পেয়ে মামার সে কি আনন্দ! তুই আজকে আসছিস, আমাকে জানাসনি কেন? এই বৃষ্টির মধ্যে এতটা পথ ভিজে ভিজে এলি? আহা, পুরো ভিজে গেছিস যে। জানলে তো আমি স্টেশনে গিয়ে তোর জন্য অপেক্ষা করতাম। যাকগে, যা হওয়ার হয়েছে। তুই এখন পোশাক বদলে নে। আর বেশিক্ষণ এরকম ভিজে পোশাকে থাকলে অসুখ করবে। তা হ্যাঁ রে, এই দিদি ভালো আছে তো? হ্যাঁ মামা, মা খুব ভালো আছে। তুমি কেমন আছো আগে বলো। দেখলাম মামা আগের থেকে অনেক রোগা হয়ে গেছে। মামার চোখের তলায় কালি পড়েছে। আমার কথা শুনে মামা কি একটা ভেবে বলল, হ্যাঁ, আমিও একরকম ভালো আছি। মামা, তুমি কত রোগা হয়ে গেছো? কোনো অসুখ বিসুখ হয়েছে নাকি? হ্যাঁ, ওই একটু জ্বর হয়েছিল, তবে এখন সব ঠিক আছে। এই নে নে, তুই পোশাক বদলে নে, তারপর গল্প করবি। কাপড় জামা ছেড়ে শুকনো কাপড় জামা পরে বসেছি। ছোট মামা এসে বলল, বুঝলি নটু, এই এদিকের অবস্থা বিশেষ ভালো নয়। মামার এমন কথাতে আমি বিস্ময়ের সঙ্গে মামার দিকে তাকালাম। দেখলাম দুশ্চিন্তায় মামার ভুরু বেঁকে গিয়েছে। কেন মামা, কি হয়েছে? আমার বাপ ঠাকুরদার এই পৈতৃক ভিটেটা বোধহয় আর বাঁচাতে পারবো না।
আমার জাততো ভাই এই জায়গা দখল করতে চায়। তোর বড় মামা আর মেজো মামাকে আমি সব জানিয়ে চিঠি লিখেছিলাম, কিন্তু তারা এসব বিষয়ে কোনো গা করলো না। গা করবেই বা কেন বল? তারা তো বলেই দিয়েছে তারা আর কোনো দিন দেশে ফিরবে না। আজ থেকে দিন 10 আগে আমার জাততো ভাই এসে আমাকে শাসিয়ে গিয়েছে এ জায়গা ছেড়ে যাতে আমি অন্য কোথাও চলে যাই। এ জায়গার দলিলপত্র নাকি তার নামে আমার ঠাকুরদা লিখে দিয়ে গেছে। আসলে এসব কিছু তাদের চাল, জানিস তো নটু। আমাকে কোনোভাবে তাড়াতে পারলেই সেই বাস্তু ভিটেটা দখল করবে। আমাকে টাকার অফার দিয়েছিল তার নামে বাস্তুটা লিখে দিতে, আমি দিইনি। যদি কারো নামে এ সম্পত্তি লিখে দিতে হয় তাহলে আমি তোর নামে লিখে দেব। যদি আমার ঠাকুরদা ওদের নামে জায়গাটা লিখে দিয়েই থাকতো তাহলে কি এতদিন আমরা এখানে বসবাস করতে পারতুম? আমাদের লোকবল কমে গেছে কিনা, তাই এ জায়গা থেকে আমাকে উৎখাত করে এই জায়গা দখল করতে চায় ওরা। তাছাড়া গাঁয়ের মোড়ল, এই লোকাল থানার পুলিশ সব ওদের হাতে, সবকে টাকা খাইয়ে রেখেছে। তাই সবাই সব কিছু দেখেও মুখ বুজে চুপ করে আছে। তবে তবে কি হবে মামা? আমার এই মামার বাড়িটা কি ওরা দখল করে নেবে? দুর্বোকা, দখল করব বললেই কি আর দখল করা যায়? যতক্ষণ তোর এই ছোট মামা রয়েছে ততক্ষণ মামার বাড়ি তো দূরের কথা, মামার বাড়ির এক চিমটে মাটি তুলে ওরা দেখাক দেখি। কিন্তু কিন্তু মামা, তুমি যে একা, ওরা যে দলে ভারী, কি করে ওদের সাথে পেরে উঠবে? শোন নটু, তোর এই ছোট মামা একাই 100। আমিও দেখব ওরা কি করে আমার সঙ্গে পেরে ওঠে। তোর কোনো ভয় নেই, তোর মামার বাড়ি তোরই থাকবে। এরপর ছোট মামা আমার জন্য রান্না বান্না করতে ব্যস্ত হয়ে পড়ল। ছোট মামার হাতের রান্না খুব ভালো। রাত 9টা বাজলে বারান্দাতে আসন পেতে মামা আমাকে খেতে ডাকলো। খেতে এসে দেখি সে বিশাল আয়োজন। ভাত, সোনামুখের ডাল, পটল চিংড়ি দিয়ে তরকারি, মুরগির মাংস, আরও কত কি। আমাকে খেতে দিল ঠিকই, ছোট মামা নিজে কিন্তু খেতে বসলো না। মামা, তুমিও বসে যাও না আমার সঙ্গে, দুজনে মিলে বসে একসঙ্গে খাওয়া যাবে। আরে আমি খাচ্ছি পরে, তোকে আগে একটু যত্ন করে খাওয়াই। কতদিন পরে এলি মামার বাড়িতে। নে নে বস, খাবার ঠান্ডা হয়ে যাবে দেরি করলে। অতএব আমি খেতে বসে গেলাম। খাবারের প্রতিটা পদ অসাধারণ। মামা পাশে বসে খাবার পরিবেশন করতে থাকলো। কয়েক মিনিটের মধ্যেই সকল সুস্বাদু খাবারকে উদরস্থ করে তৃপ্তির ঢেঁকুর উঠল। কিরে, খাবার দাবার ঠিক ছিল তো? ও মামা, তোমার হাতের রান্নার জবাব নেই। বেশ বেশ, যা এবার গিয়ে হাত মুখ ধুয়ে নে। হাত মুখ ধুয়ে আমি ঘরে এসে ঢুকলাম। বাইরে সমান তালে তখনও বৃষ্টি পড়ে চলেছে। ঘরের বিছানাতে বসে আছি, এমন সময় মামা এসে বলল, শোন নটু, এই নিচের ঘরে নয়, এই দোতলার ঘরে শুবি চল। আমি মামার সঙ্গে দোতলার ঘরে চলে গেলাম। মাটির দোতলা, কাঠের সিঁড়ি বেয়ে ওপরে উঠতে হয়। দোতলার ঘরে গিয়ে দেখলাম বিছানা পরিষ্কার করে গোছানো রয়েছে। নে এবার শুয়ে পড়। অনেক পথ হেঁটে এসেছিলাম, তাই শরীর খুব ক্লান্ত ছিল। মামার কথা মতো আমি বিছানাতে শুয়ে পড়লাম। বিছানায় শোয়ার কিছুক্ষণের মধ্যেই আমার দু চোখে ঘুম নেমে এলো। রাত তখন কটা বাজে জানি না, একটা চেঁচামেচির আওয়াজ শুনে হঠাৎই আমার ঘুম ভেঙে গেল। এই ঘরে ঢোকার সাহস তোকে কে দিল? তোকে বেরো বাইরে, টেনে বের কর, মেরে ফেলে দেবো তোকে, লাশ ফেলে দেবো, বের কর, বের কর ওকে। ঘুম থেকে উঠে দেখলাম বাইরে তখনও বৃষ্টি হচ্ছে। ছোট মামা ঘরের মধ্যে দাঁড়িয়ে আছে।
আমাকে ঘুম থেকে উঠতে দেখে মামা বলল, নটু, তুই বাইরে বেরোসনি, তুই এই ঘরের মধ্যেই থাক। ওরা আবার দলবল নিয়ে এসেছে, আমি দেখছি ওদের কি ব্যবস্থা করা যায়। ওরা ভেবেছে এত সহজেই আমাকে বাড়ি থেকে সরিয়ে দেওয়া যাবে। ওরা জানে না নৃপেন ভট্টাচার্যের হাত এড়ানো এত সহজ নয়। এই বলে ছোট মামা ঘর থেকে বেরিয়ে গেল। বাড়ির বাইরে থেকে ভেসে আসছে ক্রমাগত শাসানির শব্দ। কারা যেন সম্মিলিত স্বরে বলছে, বেরিয়ে আয়, ঘর থেকে বেরিয়ে আয়, এই বাড়ি এখন আমাদের, বেরিয়ে আয়, বেরো বেরো, বাড়ি থেকে বেরো। পরক্ষণে এমন একটা অমানসিক হাসির শব্দ আকাশে বাতাসে প্রতিধ্বনিত হলো, তা শুনে আমার শরীরে ভীষণ শিহরণ জেগে উঠল। পরক্ষণে শুনতে পেলাম ভীষণ হুটোপাটির শব্দ, তার সাথে বেশ কিছু মানুষের ভয়ার্ত মর্মভেদী আর্তনাদ। যেন কেউ প্রাণ ভয়ে ভীষণভাবে আর্তনাদ করছে। এরকম বেশ কিছুক্ষণ চলার পর তারপর ধীরে ধীরে সব কিছু থেমে গেল। আবার সেই বজ্রধ্বনি এবং একটানা বৃষ্টির ঝিরঝির শব্দ বেজে চলেছে। আমি ধীরে ধীরে বিছানা থেকে নেমে বাইরে বেরিয়ে এলাম। বাইরে বেরিয়ে দেখি সে কি ভয়ানক দৃশ্য। বাইরে উঠানের ওপর বৃষ্টির মধ্যে 3 জন লোকের মুন্ডহীন মৃতদেহ পড়ে আছে। তাদের মধ্যে 2 জন সন্ডামার্কা লোক এবং অন্যজন হলো সেই লোকটি মামার বাড়ির আসার পথে যার সঙ্গে আমার বটগাছতলায় দেখা হয়েছিল। তাদের মুন্ডুগুলো কেউ যেন ভীষণ ক্রোধে তাদের দেহ থেকে উপড়ে ফেলেছে। কাটা মুন্ডু 3টে তাদের দেহ থেকে তফাতে এলোমেলোভাবে পড়ে আছে। এমন সময় হঠাৎ আমার মাথায় এলো, এরা এখানে পড়ে আছে, ছোট মামা কোথায়? মামা, ছোট মামা, কোথায় গেলে? আমার ডাক শুনে পিছন থেকে কর্কশ গলায়, কি হয়েছে রে নটু? আমি তো এইখানে। এই বিকৃত গলা শুনে আমি পেছন ফিরে তাকিয়ে যা দেখলাম তা দেখে আমার শরীরে শিহরণ ধরে গেল। দেখলাম ছোট মামা আমার পিছনে দাঁড়িয়ে রয়েছে। তবে আমার পিছনে দাঁড়িয়ে থাকা লোকটাকে আর সেই আমার ছোট মামা বলা যায় না, কারণ তার মুখ এখন বিকৃত, চোখের মণি দুটো দুখণ্ড অঙ্গারের মতো ধক ধক করে জ্বলছে। ভয়ে আমার মুখ থেকে কথা বেরোলো, মামা, ইয়ে কি অবস্থা তোমার? এমন কি করে হলো? তারপর উঠানে পড়ে থাকা মৃতদেহগুলোকে দেখিয়ে আমি বললাম, এদের এই অবস্থা কে করলো? এবার সেই ভয়াবহ মূর্তির মুখ থেকে কথা বেরোলো, আমাকে দেখে তুই ভয় পাস না নটু, আমি এখনো তোর সেই ছোট মামাটাই রয়েছি। আমি তোর কোনো ক্ষতি করব না। আজ থেকে 7 দিন আগে আমার জারতুতো ভাই তার দলবল নিয়ে এসে আমার উপর চড়াও হয়। এই জায়গা তাদের নামে লিখে দেওয়ার জন্য আমাকে জোর করে, কিন্তু আমি এ জায়গা তাদের নামে লিখে দিইনি। তখন তারা আমাকে খুন করে বাড়ির পেছনের আম গাছটার গোড়ায় আমাকে পুঁতে দেয়। গ্রামের অন্য মানুষরা ভাবে হয়তো আমি কোথাও চলে গেছি। অনেক খোঁজাখুঁজি হয়, তবুও কেউ আমার কোনো খোঁজ পায় না। আজ আবার যখন ওরা তোকে এই বাড়িতে আসতে দেখে, তখন ওরা ভাবে যে ওদের সামনে আবার একটা বিপদ এসে উপস্থিত হয়েছে। তাই ওরা আমার মতো তোকেও এই পৃথিবী থেকে সরিয়ে ফেলার সিদ্ধান্ত নেয়। সেই উদ্দেশ্যেই ওরা আজ রাতে এসেছিল, কিন্তু ওদের ভবলীলা আমি এখন সাঙ্গ করে দিয়েছি। গ্রামের বটতলাতে তোর যার সঙ্গে দেখা হয়েছিল
ওটাই আমার জাতুতো ভাই। তুই ঘরে ফিরে যা, গিয়ে আমার দিদিকে সমস্ত কথা খুলে বলিস। আমার দেহখানা আম গাছের তলা থেকে তুলে দাহ করে শ্রাদ্ধ শান্তি করিস, তাহলেই আমার আত্মা শান্তি পাবে। আমাকে দেখে এখন তোর খুব ভয় লাগছে না রে নটু? আচ্ছা বেশ, তবে আমি এখন চলি। আর হ্যাঁ, একটা কথা, আমি বেঁচে থাকতে একটা উইল করেছিলাম। আমি বুঝতে পেরেছিলাম আমার আয়ু শেষ হয়ে আসছে। আমার সমস্ত সম্পত্তি আমি তোর নামে উইল করে দিয়েছি। দোতলার ঘরে যে কাঠের বাক্সটি রয়েছে, সেই বাক্সটির ভেতরে জামা কাপড়ের মধ্যে আমার সেই উইলটা লুকানো রয়েছে। বাড়ি ফেরার সময় ওটা সাথে নিয়ে যাস। আজ তবে চলি রে, ভালো থাকিস। এই বলে ছোট মামার দেহখানা ধীরে ধীরে বাতাসের সাথে মিলিয়ে গেল। গল্পটি ভালো লাগলে একটি লাইক করুন। এরকম আরও গল্প দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি প্রেস করে দিন, কারণ ভবিষ্যতে এখানে আরও এরকম গল্প আসতে চলেছে।